আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের অনেকেরই হয়তো মনে থাকার কথা, গত মাস তিনেক আগে আসন সমঝোতা বা আসন ভাগাভাগির একটি বিষয়কে কেন্দ্র করে আমি একটি গুঞ্জনের কথা জানিয়েছিলাম। আমি আমার বিশ্বস্ত সূত্রের মাধ্যমে যে বিষয়টি জানতে পেরেছিলাম তা আবার একটু আপনাদের মনে করিয়ে দিই। সেটি হচ্ছে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের কাছে ওই সময় নাকি একটি প্রস্তাব গিয়েছিল নির্বাচনে আসন সমঝোতার। বিএনপি 200 আসন, এনসিপি জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা 50টি আসন এবং জামাত ও এবি পার্টি মিলে 50টি আসন, 25 বা 20-30 এমন। তো এরকম একটি সমঝোতা প্রস্তাব যখন তারেক রহমানের কাছে গিয়েছিল তখন তারেক রহমান সেটি সাথে সাথে নাকচ করে দিয়েছিলেন। তার বক্তব্য ছিল এরকম যে কোনো ধরনের সমঝোতা নয়, যা হবে ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে, প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে হবে। সেই বিষয়টি এখন প্রকাশ্যে রাজনীতিতে এসেছে গুঞ্জন আকারে। যদিও একথাও সত্য যে এরই মধ্যে মানুষের একটি অংশের মাঝে একটা পারসেপশন খুব শক্তভাবে প্রতিষ্ঠিত হয়েছে, বিএনপিকে আসলে গোপন কোনো সমঝোতায় চলে গেছে সরকারের সঙ্গে। কারণ এই মুহূর্তে এত বড় একটি জনপ্রিয় রাজনৈতিক দলের চাপ নির্বাচন বিষয়ে তেমন একটি দেখা যাচ্ছে না সরকারের উপরে। যা কিছু দেখা যাচ্ছে দৃশ্যমান সেটি কেবলই বক্তব্য বা বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ। এই যখন অবস্থা, তখন বিএনপির সঙ্গে এনসিপির আসন সমঝোতার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন ওই যে প্রস্তাবের বিষয়টি ছিল তার মধ্যে যাদের নামটি ছিল এবি পার্টি, অন্যতম দল বাংলাদেশে এই মুহূর্তে, সেই এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু প্রশ্ন তুলেছেন শুক্রবার একটি টক শোতে। তিনি বলেছেন, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি পর্দার অন্তরালে বিএনপির সঙ্গে একটা সিট নেগোসিয়েশনের বা আসন সমঝোতার আলোচনা করেছে। তো তিনি বলছিলেন যে আমরা হাইপোথেটিক্যালি ধরলাম যে এরকম একটা কিছু হয়েছে, কালকে পর্দার অন্তরালে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, সিট ভাগাভাগি হয়ে গেল, তাহলে দেখবেন সেপ্টেম্বরে নির্বাচনের জন্য সবাই একমত হয়ে যাবে। বিষয়টি খুব গুরুতর। এখন তার এই বক্তব্যের বিরোধিতা করেছেন জাতীয় নাগরিক পার্টির অন্যতম শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে যেটি লিখেছেন যে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর এই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলছেন যে কোনো দলের সঙ্গে এনসিপি আসন ভাগাভাগির কোনো আলোচনায় যায়নি, কাজেই সম্মানিত এই রাজনীতিবিদদের বক্তব্য অসত্য এবং বিভ্রান্তিকর। দল হিসেবে এনসিপি সারা দেশের সাংগঠনিক বিস্তৃতিকে প্রধান লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছে। এখন মুজিবুর রহমান মঞ্জুর বক্তব্যের মধ্যে কিন্তু আরো একটি বিষয় লুকিয়ে রয়েছে, সেটি হচ্ছে যে এনসিপি চাইছে না নির্বাচন এই মুহূর্তে হোক, তাই হচ্ছে না, এবং মানুষও তাই মনে করে। আমাদের মধ্যে অনেকেই এটি বিশ্বাস করে এবং তার অনেক প্রমাণও রয়েছে যে এনসিপিকে যথেষ্ট সময় দেওয়ার জন্য দল গোছানোতে নির্বাচনটি আসলে সহজে করতে চাইছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। যদিও এর মধ্যে আরো অনেক বিষয় রয়েছে, পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের একটি পরিকল্পনা রয়েছে, এর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজস্ব অনেক ধরনের পরিকল্পনা রয়েছে, যার কারণে নির্বাচনটি ডিসেম্বরে তিনি করতে চান না। তো এনসিপি না চাওয়া পর্যন্ত সরকার নির্বাচনের রোডম্যাপ বা তারিখ ঘোষণা করবে না, সেই জায়গা থেকে আবার উত্তর দেওয়ার চেষ্টা করেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলছেন যে এনসিপি সম্পর্কে একটি ভিত্তিহীন ইমপ্রেশন তৈরির চেষ্টা হচ্ছে। আত্মপ্রকাশের পর থেকে এনসিপি বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চেয়ে আসছে। এনসিপি মনে করে প্রশাসনিক সংস্কার সহ অন্যান্য মৌলিক সংস্কার সম্পন্ন করে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করা সম্ভব। তারা যতই যাই বলুক, মানুষ যা ভাবছে সেটির বাস্তবতা রয়েছে, এটুকু আমরা স্পষ্ট আবারও উল্লেখ করতে চাই। এখন মজার বিষয় হচ্ছে যে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এনসিপির বিরুদ্ধে বিএনপিকে কেন্দ্র করে এমন একটি মন্তব্য করলেন আসন সমঝোতার, সেই এবি পার্টির সঙ্গে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির একটি চমৎকার সম্পর্ক রয়েছে, আমরা সবাই জানি। জাতীয় নাগরিক পার্টির উপরে এবি পার্টির একটা প্রচ্ছন্ন প্রভাব রয়েছে অনেক আগে থেকেই। তাহলে সেই জায়গা থেকে এবি পার্টি কেন এমন একটি প্রশ্ন তুলল সেটা নিশ্চয়ই ভাববার বিষয়। যদিও রাজনীতিতে
কোথাকার পানি কোথায় গিয়ে কখন গড়ায় এটি আমরা অনেক সময় বুঝতে পারি না, এবং রাজনীতিতে শেষ বলে কিছু নেই সেটিও আমরা জানি। এখন তাদের মধ্যে কি হচ্ছে আমরা জানি না। সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য, খুবই প্রভাবশালী নেতা এই মুহূর্তে, তিনি শনিবার যে মন্তব্যটি আবার করেছেন তা হচ্ছে এরকম যে আগামী 2রা জুন আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলাপ আলোচনা উদ্বোধন করতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কাজের কোনো খবর নেই, আবার ডেকেছেন 2 তারিখে দ্বিতীয় পর্বে আলোচনা, আবার শুভ উদ্বোধন হবে। কেন উদ্বোধন কয়বার করতে হয়? খুবই যৌক্তিক কথা। এবং এই যে উদ্বোধন খেলা, সংলাপ খেলা, এগুলো আমাদের কাছে আসলে বিরক্তি ধরিয়ে দিয়েছে। নাটক অনেক কিছুতেই আমাদের কাছে স্পষ্ট হচ্ছে, আমাদের কাছে যেমন স্পষ্ট, বিএনপির কাছেও তো স্পষ্ট, খুব স্বাভাবিক। এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে সরকারকে খুব বেশি হলে আর 1 মাস সময় দেবে বিএনপি। এই 1 মাসের মধ্যে সরকারকে নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে স্পষ্ট ঘোষণা দিতে হবে জাতির সামনে, নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে, নইলে জুলাই থেকে আন্দোলন করতে হবে। এখন প্রিয় হোক অপ্রিয় হোক, ভালো লাগুক আর না লাগুক, এটি বাস্তবতা। বিএনপির এই হুঙ্কার বা ঈদের পরে আন্দোলন বা অমুক মাস থেকে আন্দোলন, এই কথাগুলো মানুষের কাছে বিরক্তিকর, একইভাবে হাস্যকর পর্যায়ে পৌঁছেছে। মানুষ রীতিমতো বিএনপিকে নিয়ে ট্রল করে, এটা ওপেন সিক্রেট। সেই জায়গা থেকে মুজিবুর রহমান মঞ্জুর কথাগুলো কতটুকু বাস্তবতা রয়েছে সেটিও ভাববার বিষয়। আমিও যেটি শুনেছিলাম আরো 3 মাস আগে, সেটিও আপনাদেরকে জানিয়েছি। আমরা জানি না যে আদৌ এদেশে নির্বাচন হবে কিনা, হলে কখন হবে, হলেও সেটি সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে কিনা। ডক্টর মোহাম্মদ ইউনূস এই সরকারের প্রধান উপদেষ্টা থাকাকালীন সময় তার অধীনে কোনো ধরনের কোনো নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হতে পারে কিনা সেটি নিয়েও প্রশ্ন উঠেছে অনেক আগে থেকে। খোদ বিএনপি এই প্রশ্ন তুলেছে। সেই সব জায়গা থেকে আমরা খুব সহজে একটি সমীকরণ মিলাতে পারি, যদি দৈবক্রমে কিছু না ঘটে, যদি সত্যি সত্যি জাতির উপরে খুব মঙ্গলজনক কিছু ভর না করে, তাহলে যা কিছু হতে যাচ্ছে সবই নাটকের অংশ, যার বলি হতে পারে অনেক কিছুই। এটি আমাদের আসলীয় যে বিশেষ স্পর্শকাতর এলাকা শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক্স এলাকা, সেটাকে সুরক্ষার জন্য, একই সাথে বাংলাদেশ থেকে কোনো ধরনের আক্রমণের কোনো সম্ভাবনা দেখা দিলে তা প্রতিরোধের জন্য সব ধরনের প্রস্তুতি ভারত শুধু নিয়েই রাখেনি, বরং একটা যুদ্ধ একটা প্রস্তুতি তারা এর মধ্যে সম্পন্ন করেছে। আমি বহু আগে থেকেই বলে আসছি, ভারত বিভিন্ন দিক থেকে বাংলাদেশে ঘিরে ধরবে। সেটি যুদ্ধ বিষয়ে কোনো প্রস্তুতির জায়গা থেকে হোক কিংবা ব্যবসা বাণিজ্যের জায়গা থেকে হোক, ভারত বিভিন্ন দিক থেকে বাংলাদেশকে ঘিরে ধরছে। আপনারা নিশ্চয়ই এর মধ্যে শুনেছেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যে 7 রাজ্য, ভারতের জন্য খুবই স্পর্শকাতর যে এলাকা, সেটিকে সুরক্ষার জন্য ভারত ধীরে ধীরে অনেক দূর এগিয়ে এসে রাফাল যুদ্ধ বিমান সেখানে মোতায়েন করেছে। একই সঙ্গে রাশিয়ার তৈরি S-400 বিমানও তারা সেখানে মোতায়েন করেছে। আরো অনেক ধরনের প্রস্তুতি রয়েছে। চিকেন নেক্সে বাংলাদেশ, নেপাল, ভুটান এবং চীনের সংযোগস্থলেই তো চিকেন নেক্স, এবং এই চিকেন নেক্স নিয়ে তো নানান ধরনের কথাবার্তা গত 10 মাস ধরে হচ্ছে। ভারত পাকিস্তানের মধ্যে যে প্রাথমিক যুদ্ধটা আমরা দেখলাম, সেটির আপাত অবসানের পর ভারত এখন তার পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করেছে চিকেন নেক্সের দিকে। এর অনেকগুলো কারণ আছে, শুধুমাত্র যে বাংলাদেশে একমাত্র কারণ তা নয়। তবে যে কারণই হোক, বিপদের মুখে সবচেয়ে বেশি পড়ার সম্ভাবনা বাংলাদেশের। যে কারণগুলোর মধ্যে রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ভারত ভুটান সীমান্তের কাছাকাছি চীনের যে সাম্প্রতিক মহড়া, সেটি একটি কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে 5 আগস্টের পর দ্রুত যে রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশের ক্ষেত্রে। একই সঙ্গে চীন এবং পাকিস্তানের সাথে বর্তমান অন্তর্বর্তী সরকারের যে একটি বিশাল উষ্ণ সম্পর্ক, উত্তরোত্তর এই সম্পর্ক আরো ঘনীভূত হচ্ছে ভারতকে বৃদ্ধাঙ্গুলি পরিদর্শনের নামে, সেটি একটি বিষয়। এবং পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ISI এর একটি প্রতিনিধি দল অতি সম্প্রতি বাংলাদেশ সফর করে গেছে, এবং সন্ত্রাস বিরোধী সহযোগিতা নিয়ে ঢাকার সঙ্গে একটা আলোচনা হয়েছে। এটি ভারতের বিভিন্ন গণমাধ্যম এইভাবে উল্লেখ করছে, এবং এই বিষয়টি নিঃসন্দেহে তাদের জন্য উদ্বেগের। এর সাথে রয়েছে
ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে 7 রাজ্য, সেই 7 রাজ্যকে কেন্দ্র করে, 7 সিস্টার্সকে কেন্দ্র করে আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সাম্প্রতিক একের পর এক মন্তব্য, চীনে গিয়ে চীনের প্রেসিডেন্টের কাছে এই বিষয়টিকে কেন্দ্র করে নানান ধরনের মন্তব্য, বাংলাদেশে কদিন আগে চট্টগ্রামে একটি অনুষ্ঠানে তিনি আবারও সে একই মন্তব্য করেছেন। এর বাইরে তার উপদেষ্টা পরিষদের বিভিন্ন সদস্য এবং জাতীয় নাগরিক কমিটি সহ জামায়াতের কোনো নেতা বা কথিত ইসলামী জঙ্গি গোষ্ঠী, আমরা না বললেও মৌলবাদী গোষ্ঠীর যে শীর্ষ নেতারা একের পর এক মন্তব্য করছেন, সেটাকে কেন্দ্র করে নিশ্চয়ই ভারত চুপচাপ বসে থাকতে চায় না। তারা তাদের প্রস্তুতি ঠিকই নিয়ে রেখেছে। এর মধ্যে আরো একটি বিষয় হচ্ছে যে 3 দশক ধরে পরিত্যক্ত অবস্থা রয়েছে ত্রিপুরার কৈলাস শহরের বিমানবন্দর, এবং এটি ফের চালু করার উদ্যোগ নিয়েছে। কারণ লালমনিরহাটে আমাদের যে পুরাতন বিমানবন্দর, সেটি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরকম গুঞ্জন রয়েছে যে সেটির সব ধরনের আধুনিকরণ বা সচল করতে চীনের সহযোগিতা নেওয়া হবে। এই যে চীনের সহযোগিতা নেওয়া হবে, তার কারণ এটি চালু হলে ভারত সীমান্তের মাত্র 15 কিলোমিটার দূরে চীন এবং পাকিস্তানের নজরদারি অতিমাত্রায় বাড়বে। সে কারণে ত্রিপুরার কৈলা বিমানবন্দর বা কৈলা শহরের যে বিমানবন্দর, সেটি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এবং এরই মধ্যে ভারতের এক্সপার্টরা সেই বিমানবন্দর এলাকা পরিদর্শন করেছেন। এই যে নানান ধরনের যে উদ্যোগগুলো আমরা দেখছি, সেটি দিয়ে ভারত বোঝাতে চাইছে যে এটি শুধুমাত্র তাদের সতর্ক অবস্থা নয়, বরং যে কোনো দুঃসাহসিক কাজ, সেটি চীনের পক্ষ থেকে হোক, বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে বা বাংলাদেশের পক্ষ থেকে হোক, সেইগুলো শুধু মোকাবেলা করা হবে তাই নয়। প্রক্সি জোট, গ্রে জোন যুদ্ধ এবং প্রযুক্তি চালিত সংঘাতের এই তুমুল উত্তেজনাময় সময়টিতে ভারত একটি স্পষ্ট বার্তা পাঠাতে চাইছে যে করিডোর, চিকেন নেক করিডোর কেবল তাদের একটি পথ নয়, এটি একটি লাল রেখা, অর্থাৎ সেটিকে কেন্দ্র করে কিছু করা যাবে না। আমরা জানি যে চিকেন নেক মাত্র 20 থেকে 22 কিলোমিটার প্রশস্ত, এবং এটির সঙ্গে ভারতের উত্তর পূর্বাঞ্চলের যে 7 রাজ্য, সেটির সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের একটি যোগাযোগের ব্যবস্থা। এবং ভারতের 7 সিস্টার্সের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের যে যোগাযোগ বা পণ্য সামগ্রী আনা নেওয়ার বিষয়টি বাংলাদেশের মধ্য দিয়ে চালিত হয়ে আসছিল বেশ কিছুদিন ধরে, সেটিও ভারত সেটির উপর নির্ভর না করে ভারতের কলকাতা থেকে 7 সিস্টার্স হয়ে মিয়ানমার পর্যন্ত তারা একটি রুট করছে। 22,000 কোটি টাকা তারা এর ব্যয় ধরেছে। এখন বাংলাদেশ কি করছে? বাংলাদেশ ভারতের সম্ভাব্য আক্রমণ ঠেকানোর জন্য চীনের যে যুদ্ধ বিমান, যেটি দিয়ে ভারতের রাফাল বিমানকে ভূপাতিত করেছে পাকিস্তান, এমনটি বলা হয়, সেই যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। কয়টি বিমান কিনবে? বাংলাদেশে আর কি প্রস্তুতি রয়েছে? দেখুন, ভারতের প্রতি একের পর এক হুমকি বর্তমান অন্তর্বর্তী সরকারের খোদ নির্বাহী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে যে একের পর এক নানান ধরনের উত্তেজনাকর বক্তব্য, যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, আমাদের যুদ্ধ করতে হবে, যুদ্ধের জন্য প্রস্তুতি এমন অবস্থা নিতে হবে যাতে আমরা না হারি, এবং অন্যান্য বক্তব্য রয়েছে। এর সঙ্গে আমাদের কথা হচ্ছে ভারতের সঙ্গে আমরা কতটুকু পারবো কি পারবো না, সেটা তো অনেক বড় বিষয়। এবং বাস্তবতা নিরিখে তাকালে বাংলাদেশের ভূখণ্ডের চীন থেকে উড়ে এসে, পাকিস্তান থেকে উড়ে এসে কতটুকু ভারতকে মোকাবেলা করা হবে, আমাদের বাস্তবতাগুলো স্বীকার করতে হবে। আমি বলছি না ভারত এখনই আক্রমণ করছে বা বাংলাদেশকে আক্রমণ করতে হবে, কিন্তু কেন আমরা এই ধরনের উত্তেজনাকর বক্তব্য ছড়িয়ে আমরা নিজেদের বিপদ নিজেরা ডেকে নিয়ে আসবো? এখানে মানে বলতে সমস্যা নেই, নাক টিপলে দুধ বেরোয়, এমন কোনো নতুন উদীয়মান নেতারা তারা নরেন্দ্র মোদীকে টেনে হিচড়ে নামাতে চায়। এইসব বালখিল্য বক্তব্যের কি মানে থাকতে পারে? এবং কোন সাবেক জেনারেল তিনি তো হুমকি দিয়ে দিচ্ছেন এই আমরা 7 সিস্টার্স দখলে এখনই আমাদের সময়। এগুলো শুধু হঠকারী নয়, হাস্যকর। কিন্তু এই হাস্যকর বক্তব্যগুলোই মানুষ মানে বাংলাদেশের জন্য এখন ঘোরতর বিপদ ডেকে নিয়ে আসছে। আমরা কতটুকু পারবো না পারবো নিশ্চয়ই তার বাস্তবতার জায়গা থেকে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। সবকিছুর বাইরে মূল কথা হচ্ছে যুদ্ধ বিলাসিতা আমাদের জন্য নয়। ভারত বর্তমান অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই সমর্থন দিবে না, কোনোভাবেই কোনো ধরনের সমঝোতা পৌঁছাবে না, এরকম নানান ধরনের ইঙ্গিত তারা এর মধ্যে দিয়ে রেখেছে।
যদি বলি ভারত উস্কানি ছড়াচ্ছে, ভারত নানান ধরনের বক্তব্য, আক্রমণাত্মক বক্তব্য এর আগে থেকে দিয়ে আসছে, হ্যাঁ দিয়ে আসছে। রাজনাথ সিং আরো 6-7 মাস আগে বলেছেন যে আমাদেরকে ইউক্রেনের মতন বা অন্যান্য অঞ্চলের মতো যুদ্ধের প্রস্তুতি রাখতে হবে, বাংলাদেশকে ইঙ্গিত করে বলেছেন, তার প্রতিবাদ আমরা করেছি। কিন্তু তার মানে এই না যে আমরা ঠিক সেই আক্রমণাত্মক বক্তব্যের 10 গুণ পাল্টা জবাব দেব। এইসব কথা যুদ্ধ, বাকযুদ্ধ করে কোনো লাভ নেই, বরং উত্তেজনার মাত্রা বৃদ্ধি করা হয়েছে অনেক বেশি। অপ্রিয় সত্য কথা উচ্চারণ করতে চাই না, আমাদেরকে বাস্তবতার নিরিখে বিবেচনা করা উচিত। আমাদের প্রস্তুতি কতখানি, আমরা কতটুকু পারবো, কতটুকু পারি তা দেখানো হয়ে গেছে, প্রমাণ মিলেছে। এত ভারতের পণ্য বয়কট করতে চাই, ভারতকে ঘৃণা করি, করি, আমরাও কথা খাতিরে এইগুলো উচ্চারণ করেছি। কিন্তু ভারতের পণ্য কি বয়কট করা গেছে? ভারতের পণ্য এই 10 মাসে আমদানির পরিমাণ আরো বেশি হয়েছে। আমরা সামান্য এটুকু বিকল্প পথ খুঁজে দিতে পারবো না যে ভারতের পণ্যের বিকল্প আমরা কোত্থেকে আমদানি নিয়ে আসতে পারি পণ্যগুলো, সেটুকু আমরা সক্ষমতা পরিচয় দিতে পারি না। আর আমরা যুদ্ধ করে জিততে চাই। আবারও বলি,